নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাজীব কুমার ফিরে এলেন এবং রাজীব কুমার এমন পদেই ফিরে এলেন সেটা আলোচনার মতোই একটা পদ। অর্থাৎ যে রাজীব কুমার ইলেকশন কমিশনার ছিলেন জ্ঞানেশ কুমারের আগে, সেই রাজীব কুমারের আবারও প্রত্যাবর্তন ঘটলো। পাবলিক অ্যাপিয়ারেন্স করলেন তিনি এবং সেই ক্ষেত্রেই একদম রাজীব কুমারকে নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ তিনি এমন একটি পদে ফিরে এসেছেন যে পদটা অবশ্যই আলংকারিক পদ তো বটেই, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে প্রাইভেট সেক্টরে প্রাক্তন একজন আইএএস অফিসার, শুধু তাই নয় এবং ইলেকশন কমিশনার যিনি ছিলেন, এবং তার আমলেই প্রাথমিক প্রশ্নটা উঠেছিল ইলেকশন কমিশনকে কেন্দ্র করে। তার আগের যারা ইলেকশন কমিশনার তাদের কারো নাম আপনারা জানেন? এই রাজীব কুমার এবং জ্ঞানেশ কুমারকে নিয়ে তো প্রশ্ন উঠেছে বলেই আপনারা তাদের নামটা পর্যন্ত জানেন। আমরা টিএন সেশন থেকে শুরু করে বহু ইলেকশন কমিশনার দেখেছি, কিন্তু রাজীব কুমার এমন একজন ইলেকশন কমিশনার তার নামে বারংবার প্রশ্ন উঠেছিল। এবং 2024-এর যে লোকসভা নির্বাচনটা হয়েছিল, সেই লোকসভা নির্বাচন থেকে প্রাথমিকভাবে রাহুল গান্ধী ভোটে ইরেগুলারিটিস বিভিন্ন ক্ষেত্রে যে হচ্ছে, সেটা ভোটার লিস্টে হতে পারে, ভোট গণনায় হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি প্রথম প্রশ্নটা তুলেছিলেন যে এই রাজীব কুমার ইলেকশন কমিশনার থাকা অবস্থায় তার জ্ঞাতার্থে সমস্ত ইরেগুলারিটিস গুলো হয়েছে। কিন্তু সেই রাজীব কুমার তার পরবর্তীতে সম্পূর্ণ অন্তরালে চলে গিয়েছিলেন। তার যখন থেকে তিনি তার পদ থেকে সরে গেলেন, ইলেকশন কমিশনারের দায়িত্বে নতুনভাবে বসলেন জ্ঞানেশ কুমার, তখন থেকে সম্পূর্ণ অন্তরালে চলে গিয়েছিলেন রাজীব কুমার। এবং অনেকে বলছিলেন এমন কথাও যে রাজীব কুমার তিনি নাকি বিদেশে চলে গিয়েছেন, কিন্তু তেমন নয় ঘটনাটা। বোধহয় কিছুর জন্য অপেক্ষা করছিলেন, বোধহয় এসআইআর কবে শেষ হবে সেটার জন্য অপেক্ষা করছিলেন রাজীব কুমার, আমরা জানি না। তবে এই মুহূর্তে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেছেন বিশাল বড় পদে। পদটা যেটা, সেটাও বিতর্কিত পদ। কেন? তার কারণ এইচডিএফসি ব্যাংক আপনারা জানেন অত্যন্ত পরিচিত ব্যাংক, এবং এইচডিএফসি ব্যাংকের ডাইরেক্টর পদে এই মুহূর্তে নতুন ভাবে নিয়োগ করা হয়েছে রাজীব কুমারকে। কিন্তু সেটার পেছনেও কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, না হলে এত মানুষ থাকতে হঠাৎ রাজীব কুমারের মতন একজন তাকে কেন নিয়ে আসা হবে সেই পদে? গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আপনারাই বিচার করবেন যে রাজীব কুমারকে কেন নিয়ে আসা হলো। আপনারা আপনাদের বুদ্ধিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন শেষ অব্দি এই এপিসোড, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জানাই এই মুহূর্তে রাজীব কুমার তিনি কিন্তু ডাইরেক্টর, অর্থাৎ একজন স্পেশাল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন এইচডিএফসি ব্যাংকে, এবং সেটা অলরেডি 30শে জুন 2026-এ তার নিযুক্ত হয়ে গিয়েছেন, এবং সেটা আগামী 4 বছর ধরে তিনি থাকবেন। 2030 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বভার সামলাবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই এইচডিএফসি ব্যাংক, সেখানে কেন তাকে নিযুক্তকরণ করা হলো? তার কারণটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে কয়েকদিন আগের থেকেই কিন্তু বেশ কিছু ইরেগুলারিটিস এর কথা উঠে আসছিল বারংবার, এবং তার মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম অতনু চক্রবর্তী তিনি নৈতিকতার কারণ দেখিয়ে এইচডিএফসি ব্যাংক ত্যাগ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এমন একটা পদে বসে আছি, আমার চারপাশে এমন এমন কিছু কাজকর্ম ঘটছে, সেগুলোর মধ্যে থেকে নৈতিকভাবে আমি কাজ করতে পারছি না, এবং তাই জন্য আমি ইস্তফা দিচ্ছি আমার পদ থেকে। তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল, এইচডিএফসি ব্যাংকের শেয়ার হু হু করে পড়ে গিয়েছিল, মার্কেটের উপর প্রচন্ড প্রভাব পড়েছিল, এবং যারা যারা অ্যাকাউন্ট খুলেছিলেন এইচডিএফসি ব্যাংকে, মূলত যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, তাদের একটা বড় অংশ সারা দেশ জুড়ে এইচডিএফসি ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছিল এবং তাদের অ্যাকাউন্ট ক্লোজ করছিল। তো এই ধরনের একটা ইরেগুলারিটিস দেখা গিয়েছিল। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা তথ্য একদম ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে ছাপিয়েছে, যে এইচডিএফসি ব্যাংকের মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের নিজেদেরই অর্থের মধ্যে দিয়ে দুর্নীতি করেছে, এবং সেই দুর্নীতির টাকা তারা মহারাষ্ট্রের যে স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদেরকে দিয়েছে, এবং সেই টাকার পরিমাণ 45 কোটি টাকা। 45 কোটি টাকা মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচডিএফসি ব্যাংকের মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং সেটা নিজেদের টাকা দুর্নীতি করার মাধ্যমে। এই খবর উঠে আসতেই কিন্তু চাঞ্চল্য পড়ে গিয়েছিল, যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবর সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিল এইচডিএফসি ব্যাংক। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর মাধ্যমে কিন্তু শেয়ার বাজারে একটা প্রভাব পড়ছে। সেটার মাধ্যমে কিন্তু এইচডিএফসি ব্যাংকের যে মার্কেটিং ডিপার্টমেন্ট
সেইখানে একটা অবশ্যই কিন্তু তফাৎ হচ্ছিল, যেটা আগে মানুষ সেভিংস অ্যাকাউন্ট খুলতেন, কারেন্ট অ্যাকাউন্ট খুলতেন এবং অবশ্যই যে পরিমাণ বিনিয়োগ করতেন এইচডিএফসি ব্যাংকের বিভিন্ন স্কিমের উপর, সেটা কমে গিয়েছিল। তবে বিশ্বাসযোগ্যতা সেখানে আঘাত লাগছিল এবং সেইটাকে এই মুহূর্তে কিন্তু একটা ক্লিন আপ ড্রাইভ সেরকম হিসাবে এই রাজীব কুমার তাকে নিয়ে আসা হয়েছে। এবং অবশ্যই তিনি ইলেকশন কমিশনার ছিলেন, শুধু তো সেই পদে তিনি কর্মরত ছিলেন না, তার আগে তিনি আইএএস অফিসার হিসেবে কিন্তু অবশ্যই বড় বড় পদে যেমন ছিলেন, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে একটা ফাইন্যান্স সেক্রেটারি, অর্থাৎ ভারত সরকারের ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে তিনি কাজ করেছেন। অবশ্যই তার যে অভিজ্ঞতা, তার যে ভাবনা চিন্তা, তার যে শিক্ষা, সেটাকে কাজে লাগিয়ে তিনি এইচডিএফসি ব্যাংকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে, সেটাই কিন্তু একটা ক্লিন আপ ড্রাইভ সেই হিসেবে সম্পূর্ণ দেখা হচ্ছে। এবং অবশ্যই তার সঙ্গে আপনাদেরকে জানাই, এই যে পদে তাকে রাখা হচ্ছে, এই পদে রাখার বেতন হিসেবে যেটা খবর উঠে আসছে সোর্স মারফত, সেটা কিন্তু 35 লক্ষ টাকা তাকে বাৎসরিক দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে কাছাকাছি 3 লক্ষের মতন টাকা তিনি পাবেন বেতন হিসেবে। তো সেই জায়গাটা তাকে সেই পদে নিযুক্ত করা হয়েছে। অবশ্যই অনেক কম টাকায় আমাদের মনে হয় একজন আইএএস অফিসার যিনি এত বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন, তিনি মাসে 3 লক্ষের কাছাকাছি টাকা, এমন কিছুই বিষয়টা নয়। রাজীব কুমার এই মুহূর্তে নতুন ভাবে তার নতুন সিরিজ শুরু করতে চলেছেন, তাতে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন কেন উঠছে বলুন তো? তার এই বিশাল নীরবতার জন্য। তার বিরুদ্ধে এত ধরনের এত অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা বলছেন যে এই ব্যক্তি ইলেকশন কমিশনার থাকার সময় তার সূত্র ধরে, তার মাধ্যমে কোনো একটা পলিটিক্যাল পার্টি ভোটে ইরেগুলারিটিস করেছে, একটা পর একটা প্রমাণ দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে হাজারো কটাক্ষ করেছেন কংগ্রেস নেতারা, কিন্তু তারপরেও নিজের সপক্ষে কোনো যুক্তি তিনি খাড়া করেননি, কোনো প্রেস বিবৃতি দেননি, এমনকি তিনি সাধারণ একটা এক্স হ্যান্ডেলে টুইটও পর্যন্ত করেননি। তো তার পরবর্তীতে তার যে প্রত্যাবর্তন এইভাবে হলো, সেটা নিয়েই অবশ্যই একটা বিতর্ক তৈরি হচ্ছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটাও তৈরি হচ্ছে যে এই ব্যক্তি যার এত বছর অভিজ্ঞতা, যার এত বছর এক্সপিরিয়েন্স, তিনি বিভিন্ন দপ্তরে সরকারের হয়ে কাজ করেছেন, আইএএস অফিসার একজন গুরুত্বপূর্ণ, তো তাকে তো সরকারও পরবর্তীতে অন্য কোনো কমিটির মাথায় রাখতে পারতো বা অ্যাডভাইজার হিসেবে রাখতে পারতো, কিন্তু সেটা কেন রাখলো না সরকার? তাকে কেন একটা প্রাইভেট সংস্থায় আবারও পরবর্তী জীবন শুরু করতে হচ্ছে, এই প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে রবিশ কুমার, আপনারা জানেন, খুব গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক, এই মুহূর্তে ইউটিউবার হিসেবে কাজ করেন। এর আগে তার বহু পুরনো অতীত জীবন রয়েছে সাংবাদিক হিসেবে। তো তিনি কিছু প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন রাজীব কুমারের জন্য এটা খুব ভালো খবর, ভারতের নির্বাচন কমিশনার এখন যে কোনো জায়গায় চাকরি করতে পারেন। 60 এবং 70 দশকের কোনো উদাহরণ পেলে এটাকে সঠিক বলে মেনে নিতে সুবিধা হয়। 60 এবং 70 দশকের এই ধরনের কোনো ঘটনা যারা ইলেকশন কমিশনার ছিলেন, তারা পরবর্তীতে এই ধরনের কোনো চাকরি পরবর্তী জীবনে করেছেন, তেমন কোনো উদাহরণ পাওয়াই যায় না। এর পরবর্তীতে রবিশ কুমারের বক্তব্য, সঠিক ভুলের যুগ চলে গেছে, ভুলই এখন সঠিক। অভিনন্দন জানাই, শুধু চিন্তা এইচডিএফসির অবস্থা যেন নির্বাচন কমিশনের মতো না হয়ে যায়। আমানতকারীদের সতর্ক থাকতে হবে, অর্থাৎ যারা বিনিয়োগ করছেন, যারা অ্যাকাউন্ট করছেন, তাদের সতর্ক থাকতে হবে। কেন বলছেন রবিশ কুমার এই কথা? তিনি বলছেন কোথাও তাদের টাকা যেন এসআইআর না হয়ে যায়, অর্থাৎ এসআইআর এর মতন তাদের টাকা যেন হঠাৎ করে একদম মিস না হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন হয়ে গেলে ঈশ্বরও কিছু করতে পারবেন না। রাজীব কুমার এইচডিএফসির কার্ডে নিজের শায়েরি খোদাই করে নিতে পারেন, কার্ড তো খুবই বোরিং হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি যে তার পদ্ধতিটা ছিল, যখন প্রেস কনফারেন্স করতেন রাজীব কুমার, তিনি বিভিন্ন শায়েরি বলতেন এবং শায়েরির মাধ্যমে তিনি উত্তর করার চেষ্টা করতেন। তো সেটাইকেই একদম কটাক্ষ করেছেন রবিশ কুমার। এবং রবিশ কুমারের এই কটাক্ষ অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ এই সামগ্রিকভাবে যখন এইচডিএফসি নিচের দিকে যাচ্ছে, তাদের গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, সেই সময় তারা ক্লিন আপ ড্রাইভ হিসাবে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলেন যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যার বিরুদ্ধে একদম সীমাহীন রীতিমতন দুর্নীতি, ইরেগুলারিটিজ এর অভিযোগ উঠছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করুন যে শুধুমাত্র শাসকের ভিত্তিতে আর যাই তৈরি হোক না কেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেটা কিন্তু তৈরি হয় না। অর্থাৎ যারা বিরোধীদেরকে ভোট দিয়েছে তারাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলে। এবং এইচডিএফসির জন্য এটা কতটা সুখবর বার্তা আমরা জানি না, এমন একজন ব্যক্তিকে একদম এইচডিএফসি ব্যাংকের ডাইরেক্টর পদে বসানো হলো, যার বিরুদ্ধে তার পূর্ব কাজের সূত্রে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ধরনের তার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের সীমা
বহু দূর এবং সেটাই এই মুহূর্তে কোথাও গিয়ে এইচডিএফসির কাছে বুমেরাং হয়ে যাবে না তো, আমরা জানি না। তবে রাজীব কুমার অবশ্যই ফাইন্যান্স সেক্রেটারি হিসেবেও কিন্তু তার এক্সপার্টিসটা কাজে লাগিয়ে এইচডিএফসি কে হয়তো কোনো না কোনো জাদু বলে এগিয়েও নিয়ে যেতে পারে। আমরা জানি না এইচডিএফসির এই দুর্দিনে এইচডিএফসির এই যে সিদ্ধান্ত সেটা কতটা কাজে দেবে, অবশ্যই কাজে দিক, আমরা তেমনই চাই। কিন্তু যে খবরটা বেরিয়ে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে 2 বছরেরও বেশি সময় পর হঠাৎ করে রাজীব কুমার উদয় হলেন এবং উদয় হলেন একটা প্রাইভেট ব্যাংকের ডাইরেক্টর পদে। আপনারা বিষয়টাকে কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে রাজীব কুমার নিজের সপক্ষে একটা কথাও বললেন না, বিভিন্ন ভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলো, বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করা হলো, কিন্তু তখনও যিনি চুপ ছিলেন তিনি এতদিন পর একদম বেরিয়ে আসছেন। তার কারণটা কি, ম্যাক্সিমাম রাজ্যে এসআইআর হয়ে গিয়েছে এবং যা টার্গেট ছিল সেটাও হয়ে গিয়েছে। কারোর কথা অনুযায়ী কি সম্পূর্ণটা রাজীব কুমার সংগঠিত করলেন? অর্থাৎ তাকে কি কেউ চুপ করে বসে থাকতে বলেছিল এত বছর ধরে? আমরা জানি না, আপনারা বিচার করবেন। টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই আশা রেখে শেষ করছি আজকের এই প্রতিবেদন। রাজীব কুমার বর্তমানে এইচডিএফসি ব্যাংকে যুক্ত হলেন, আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই, এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে ভুলবেন না। ধন্যবাদ।